আমাদের জীবনে এমনও কিছু সময় আসে, এমনও কিছু পরিস্থিতি আসে, এমনও কিছু সিচুয়েশন আসে যখন চুপ থাকাটা জরুরি হয়ে পড়ে, যখন নীরব হয়ে যাওয়াটাই সব থেকে বেশি উত্তম মনে হয়। না, আজ কথা বলবো নীরব থাকার ফায়দা কি। যদি আমরা চুপ থাকি, যদি আমরা কম কথা বলি, তাহলে কি লাভ আছে, এমন 7টি ফায়দার কথা বলবো, যেগুলো শোনার পরে তুমি নীরবতাকেই বেছে নেবে, কারণ নীরবতার মধ্যেই শান্তি আছে। জীবনে কোনো কিছু করার জন্যে নীরব হয়ে যাওয়ার প্রয়োজনীয়তা আছে। দেখো, দিন শেষে তুমি তো এটা মানো যে সকলকে সবকিছু বোঝানোর প্রয়োজন নেই। তুমি তো এটা জানো যারা বুঝতে চায় না তাদেরকে বোঝাতে যাওয়া বৃথা চেষ্টা ছাড়া কিছুই নয়। তুমি তো এটা জানো যে যারা শুনতে চায় না তাদেরকে বারবার শোনাতে যাওয়া নিজের বোকামি ছাড়া আর কিছুই নয়। পরিস্থিতি, সিচুয়েশন কখনো কখনো আমাদেরকে নীরব হয়ে যেতে বাধ্য করে, আর সেই মুহূর্তে নীরবতার গুরুত্ব বোঝা যায় যখন নীরবতার মধ্যেই শান্তি খুঁজে পাওয়া যায়। আর সত্যি, নীরবতার মধ্যে একটা অন্যরকম শান্তি আছে। চুপ থাকার মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ ফায়দা আছে। জানতে ইচ্ছা করছে না যে চুপ থাকলে কি লাভ হবে? যদি আমরা নীরব থাকি, যদি আমরা কম কথা বলি, তাহলে কি লাভ হবে? জানতে ইচ্ছা করছে না? প্রথম ফায়দা হচ্ছে, যত বেশি কম কথা বলবে, যত বেশি চুপ থাকতে পারবে, তত বেশি তুমি তোমার কাজে মনোযোগ দিতে পারবে, তত বেশি তুমি তোমার কাজে ফোকাস দিতে পারবে। কারণ তুমি যত বেশি কথা বলো, তত বেশি তোমার এনার্জি ব্যয় হয়, আর যত বেশি তোমার এনার্জি ব্যয় হবে, তত তোমার ফোকাস কমে যাবে আর ভুল করার প্রবণতা বৃদ্ধি পাবে। কিন্তু এর অপর ক্ষেত্রে যদি আমরা চুপ থাকি, যদি আমরা অন্যদের সামনে নিজের মুখ সবসময় না খুলি, তাহলে আমাদের এনার্জি মেনটেন রাখাটা অনেক সহজ হয়ে যায়। আমরা খুব দ্রুত, অনেক সহজে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি। সত্যি বলতে, আমরা আমাদের বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারি। দেখো, চুপ থাকার মানে এটা নয় যে একটা রুমের মধ্যে তুমি নিজেকে বন্ধ করে নিলে। চুপ থাকার মানে এটা যে তুমি নিজের কাজের উপরে ফোকাস করলে, নিজের মুখ বন্ধ রেখে, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, নিজের জীবনের আকাঙ্ক্ষা, খয়েশ, নিজের দুর্বলতা, নিজের ক্ষমতা, সমস্ত কিছুকে আড়াল করে, সমস্ত কিছুকে অন্যদের সামনে প্রকাশ না করে, অন্যদের সামনে প্রচার না করে তুমি তোমার নিজের স্বপ্নের উপরে কাজ করলে। চুপ থাকার মানে এটা যে তুমি নীরবে এমনভাবে প্রস্তুত করলে যাতে গোটা পৃথিবীর মানুষ তোমাকে দেখে একটু হলেও অবাক হয়। এই নীরবতা নিজের পরিশ্রমে কাজে লাগাতে হবে, নিজের স্বপ্নের পিছনে কাজে লাগাতে হবে। আমি সেই স্বপ্নের কথা বলছি যে স্বপ্ন পূরণ হওয়াটা, যে স্বপ্ন পূরণ করাটা তোমার জন্য জরুরি। চুপ থাকার দ্বিতীয় ফায়দা কি জানো? শোনা এবং বোঝার যে এফিসিয়েন্সি, এটার মধ্যে একটা বিশাল পরিবর্তন আসে। তোমার হয়তো মনে হতে পারে যে শোনার মধ্যে কি আছে, আমরা তো প্রত্যেকেই শুনি, কিন্তু শোনা এবং মনোযোগ দিয়ে শোনা, এই দুটির মধ্যে পার্থক্য তো আছে। কখনো কখনো আমরা দেখি যে সামনের মানুষটি আমাদেরকে কিছু বোঝাতে চাই, কিন্তু আমরা তার কথার মধ্যে আরও বেশি কথা বাড়িয়ে ফেলি, নাকি তার কথা শোনার চেষ্টা করি। কিন্তু তখন যদি আমরা নিজের মুখে লাগাম রেখে, যদি একটু চুপ থেকে সেই কথাই গুরুত্ব আরোপ করি, তাহলে সিচুয়েশনকে বোঝা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। পরিস্থিতি, তার ভাবমূর্তি, তার কথার মধ্যে কি সে বোঝাতে চাই, কি সে প্রকাশ করতে চাই, সেটা আমাদের কাছে অনেক বেশি ক্লিয়ার হয়ে যায়। এবং এটার সব থেকে বড় ফায়দা হচ্ছে, আমাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং ঘটে, যে অনেক সময় এমনটা হয় না, কোনো সম্পর্কের মধ্যে দুজনের মধ্যে কারোরই দোষ নেই, কিন্তু আমরা একে অপরকে ভুল বুঝি। বা এমনও ঘটে যে দুজনেই কম বেশি দোষী, কিন্তু একে অপরকে বেশি দোষী মনে করি। সত্যি বলতে, যদি আমরা চুপ থেকে গম্ভীরভাবে কারোর কথা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি, তাহলে তার কথার গুরুত্ব, তাহলে তার কথা বলার মধ্যে পিছনের কারণটাকে অনেক সহজে আমরা ধরে ফেলতে পারবো। আর এটার মাধ্যমে আমরা আমাদের জীবনে কম ঠকবো, এটার মাধ্যমে আমরা আমাদের জীবনে অন্যের কথার জালে কম ফাঁসবো। যখন আমরা কারোর কথা নিজের মুখ বন্ধ রেখে, নিজের মস্তিষ্ক খোলা রেখে চুপ থেকে শোনার চেষ্টা করি, তখন আমরা তার কথাকে সহজে, অনেক দ্রুত, অনেক ভালোভাবে বুঝতে পারি। এবং বোঝাটা জরুরি। নিজের দ্বারা হয়ে যাওয়া ভুলগুলোকে কমানোর জন্য সিচুয়েশন বোঝাটা জরুরি, পরিস্থিতি বোঝাটা জরুরি। চুপ থাকার তৃতীয় ফায়দা হচ্ছে, যারা প্রকৃত অর্থে চুপ থাকে তারা ইমোশনালি, মেন্টালি এবং স্পিরিচুয়ালি অনেক বেশি শান্ত প্রকৃতির হয়ে যায়।
দেখো, তুমি নিজেও জানো যে শান্তি কতটা প্রয়োজনীয়, শান্তি কতটা গুরুত্বপূর্ণ। এ পৃথিবীতে মানুষ সবকিছুই অর্জন করতে পারে, সবকিছুই অর্জন করে ফেলে, কিন্তু শান্তি অর্জন করতে পারে না। মানুষ পয়সা তো উপার্জন করে ফেলে, অনেক দামি বিছানা তো কিনতে পারে, কিন্তু ঘুম কিনতে পারে না, শুধুমাত্র শান্তির অভাবে। সত্যি বলতে, আমরা যত কম বলবো তত বেশি অন্যের কথাই কম উলঝাবো, তত বেশি জীবনের জটিলতাগুলোকে অ্যাভয়েড করতে পারবো। আর যত বেশি জীবনের জটিলতাগুলোকে অ্যাভয়েড করতে পারবো তত বেশি শান্তিপ্রিয় হতে পারবো, তত বেশি শান্তিতে জীবন কাটাতে পারবো। আর মানুষের জীবনে শান্তি থাকাটা জরুরি। আমরা প্রত্যেকেই জানি যে সুখে থাকার চেয়ে শান্তিতে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। সত্যি বলতে, এটা তো বাস্তব যে প্রত্যেকটা মানুষের মধ্যে স্থির বুদ্ধি থাকাটা প্রয়োজন, স্থির বুদ্ধি হওয়াটা প্রয়োজন। এবং স্থির বুদ্ধি তখনই হবে যখন আমরা অন্যদের পরিবর্তে নিজের মধ্যে দেখব, নিজের মধ্যে ঝাঁকব। দেখো, নিজের সাথে কথা বলার চেষ্টা করো। এই পৃথিবীর মানুষের সাথে তুমি যত বেশি ইন্টারঅ্যাক্ট করবে তত বেশি জটিলতার মধ্যে ফেসে যাবে। আর যত বেশি নিজের সাথে কথা বলবে তত বেশি নিজেকে চিনতে পারবে, নিজেকে জানতে পারবে। আর নিজেকে জানাটা প্রয়োজন, শান্তিতে থাকার জন্য নিজেকে জানাটা প্রয়োজন। কিছু মানুষ হয়তোবা মনে করবে যে তুমি কথা বলতে পারো না, তোমার কথা বলার ক্ষমতা নেই। কিন্তু আমি মনে করি যে বাস্তব জীবনে সকলের সামনে সবসময় সবকিছু প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। সকলের সামনে নিজেকে ভালো প্রমাণ করার, নিজেকে সত্যবাদী প্রমাণ করার, নিজেকে গুরুত্বপূর্ণ প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। কারণ দিন শেষে এটা বাস্তব, এটা সত্য যে পৃথিবীর কোন মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে তার কোনো গুরুত্ব নেই। তুমি কি ভাবছো সেটা যতটা গুরুত্বপূর্ণ। দিন শেষে গোটা পৃথিবীর মানুষ যদি তোমাকে দুর্বল ভাবে, বিশ্বাস করো তোমার বিন্দু মাত্র ক্ষতি হবে না, তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু তুমি নিজে যদি নিজেকে দুর্বল ভাবতে শুরু করো তাহলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কারণ তুমি তোমার জীবনে যেমনটা ভাবতে থাকবে, যেমনটা বিশ্বাস করবে, যেমনটা মেনে নেবে, তোমার সাথে ঠিক তেমন কিছুই ঘটতে শুরু করবে। না, এটা আমার মন গড়া কথা নয়, এটা সায়েন্স বলে, এটা বিজ্ঞান বলে। তুমি তো আধুনিক, তুমি তো এই পৃথিবীকে অন্যরকম চোখে দেখো। বিজ্ঞানী এটা বলে যে তুমি যেমনটা ভাববে তেমনই তোমার সাথে ঘটবে। আর যদি বিষয়টা এমনই হয় তাহলে নিজেকে স্ট্রং ভাবাটা প্রয়োজন। তাতে গোটা পৃথিবী কি ভাবছে না ভাবছে তার কোনো গুরুত্ব নেই। যখন তুমি চুপ থাকো, যখন তুমি কম কথা বলো, তখন তুমি নিজের সাথে জুড়ে থাকো, তখন তুমি নিজেকে গুরুত্ব দিতে আরও বেশি সক্ষম হও। আর যখন তুমি নিজেকে গুরুত্ব দিতে আরও বেশি সক্ষম হও তখন তুমি মেন্টালি, স্পিরিচুয়ালি এবং ইমোশনালি আরও বেশি স্ট্রং হও। চুপ থাকার 4 নম্বর ফায়দা কি জানো? যখন তুমি চুপ থাকো তখন সামনের মানুষটি তোমার কাছ থেকে কিছু শোনার আগ্রহ প্রকাশ করে। সামনের মানুষটির তোমার প্রতি ইন্টারেস্ট, তোমার প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়। যখন তুমি কোনো ভিড়ের অংশ এবং সেখানে সব থেকে কম কথা বলো, তখন তুমি যখন বলতে শুরু করবে তখন সামনের মানুষগুলো গুরুত্ব সহকারে সেটাকে শুনবে, কারণ তুমি কম বলো। তুমি তোমার আশেপাশে এমন অনেক মানুষ দেখেছো যারা অনেক অতিরিক্ত কথা বলে, প্রয়োজনের থেকে বেশি কথা বলে, যার ফলে তারা অন্যদের কাছ থেকে অবহেলার শিকার হয়, যার ফলে তাদের নিজেদের কাছে ছোট মনে হয়। আবার এমনও কিছু মানুষ দেখবে যাদের কাজই হচ্ছে একে অপরকে নিয়ে সমালোচনা করা, একে অপরের নিন্দা করা, একে অপরের নেগেটিভ সাইড নিয়ে চর্চা করা, না জানি আরও কি গসিপ। কিন্তু তুমি যদি এই সকল মানুষের অন্তর্ভুক্ত না হও, যদি তুমি সত্যি একটু নীরব প্রকৃতির হয়ে থাকো বা নীরব প্রকৃতির তৈরি করার চেষ্টা করো, তাহলে দেখবে তুমি যখন কম বলবে, একটু মিষ্টি বলবে, তখন মানুষ তোমাকে শুনতে আরও বেশি পছন্দ করবে। আর যখন তোমার কথাগুলো মানুষ মনোযোগ সহকারে শুনবে তখন তোমার কথাই গুরুত্ব আরোপ করবে। আর যখন তোমার কথাই অন্যরা গুরুত্ব আরোপ করবে তখন তোমার বোঝানোটা বা তখন তোমার বোঝানোর ক্যাপাবিলিটি অনেক বেশি বৃদ্ধি পাবে। তুমি দেখবে এই পৃথিবীর বড় বড় পজিশনে থাকা মানুষগুলো একটু কমই কথা বলে। তারা প্রয়োজনে বলে, প্রয়োজন না হলে বলে না। তারা কিছু বলার আগে নিজেকে প্রশ্ন করে যেখানে আমার বলা উচিত কি নয়। যদি সত্যি উচিত মনে হয় তাহলে বলে, আর যদি অনুচিত মনে হয় তাহলে বলে না। কারণ কখনো কখনো না বলার মধ্যেই অনেক বলা হয়ে যায়, কখনো কখনো না বলার মধ্যেই সব থেকে বেশি ফায়দা রয়ে যায়। তুমি দেখবে এমন অনেক সিচুয়েশান আসে আমাদের জীবনে, যে সিচুয়েশানে আমরা বললে যতটা ফায়দা হতো, না বলে তার থেকে বেশি ফায়দা হয়। চুপ থাকার 5 নম্বর ফায়দা কি জানো? তুমি চুপ থেকে অন্যদেরকে মোটিভেট করতে পারো।
এখন মনে হচ্ছে যে চুপ থেকে কিভাবে মোটিভেট করতে পারবো, নীরবতার মাধ্যমে কি অন্যদেরকে মোটিভেট করা সম্ভব? না, বিষয়টা এমন নয়। কিন্তু নীরবতা অবলম্বন করে নিজের কাজে গুরুত্ব দিয়ে নিজের সফলতাকে দ্রুত হাসিল করা সম্ভব, নিজের লক্ষ্যে দ্রুত পৌঁছানো সম্ভব, নিজের উদ্দেশ্য দ্রুত পূরণ করা সম্ভব। যখন তুমি গোটা পৃথিবী থেকে, গোটা পৃথিবীর নেগেটিভ সাইড থেকে দূরে থেকে চুপচাপ নিজের কাজে গুরুত্ব আরোপ করবে, নিজের কাজে ফোকাস করবে এবং কাজ করবে গোপনে, তখন তুমি তোমার লক্ষ্য পূরণে অনেক দ্রুত সফল হবে। তখন তুমি তোমার লক্ষ্যে অনেক দ্রুত পৌঁছে যাবে। এবং অনেকেই এমনটা ট্রাই করেছে, তারা সফল হয়েছে। একটা কথা আমাদের মনে রাখা প্রয়োজন যে মানুষ শুনতে নয়, বরং দেখতে বেশি পছন্দ করে। যখন আমরা নিজের কাজ দেখাতে চাইব, যখন আমরা নিজের কাজ দেখাতে পারবো, তখন দেখবে যে মানুষ এমনি থেকেই সম্মান করছে, এমনি থেকেই গুরুত্ব দিচ্ছে, গুরুত্ব আরোপ করছে। সত্যি বলছি, তুমি যখন তোমার ফিল্ডের বাদশা হয়ে যাবে, যখন তুমি কোনো বিষয়ে এক্সপার্ট হয়ে যাবে, তখন মানুষ তোমার কাছ থেকে শিখতে আসবে এবং তুমি আরও বেশি সম্মান পেতে শুরু করবে। এবং সত্যি বলতে এগুলোর মাধ্যমে লোক তোমার থেকে আরও বেশি মোটিভেট হবে, কারণ তুমি প্র্যাকটিক্যালি নিজের জীবনে কিছু করে দেখিয়েছ। আবারও বলছি, চুপ থাকার মাধ্যমে নিজের লক্ষ্যে দ্রুত পৌঁছানো যায়। চুপ থাকার মাধ্যমে নেগেটিভ সাইড থেকে দূরে থাকা যায়, নেগেটিভ কথাবার্তা থেকে দূরে থাকা যায়, নেগেটিভ সমাজ, নেগেটিভ এনভায়রনমেন্ট থেকে নিজেকে দূরে রাখা যায়। আর এটাই আমাদেরকে দ্রুত সফলতার গন্তব্যে পৌঁছে দেয়। 6 নম্বর ফায়দা, এবং এই ফায়দা তুমি তখনই পাবে যখন তুমি চুপ থাকবে, যখন তুমি কম কথা বলবে। তোমার ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে। এখন প্রশ্ন তুমি করতেই পারো যে কিভাবে চুপ থাকলে ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাই? কারণ যখন আমরা চুপ থাকি, তখন আমরা নিজেরাই নিজেদের খেয়ালের মধ্যে ডুবে থাকি। এবং সত্যি বলতে, যখন আমরা নিজেরাই নিজেদের বিচারের মধ্যে ডুবে থাকি, যখন আমরা নিজেরাই নিজেদেরকে নিয়ে একটু বেশি ভাবতে শুরু করি, যখন আমরা নিজেদের জীবনে পজিটিভিটিকে অংশ বানিয়ে ফেলি, যখন আমরা মন মস্তিষ্ক সমস্ত কিছুকে কাজে লাগিয়ে ভাবি, তখন আমাদের কল্পনা শক্তি বৃদ্ধি পায়, তখন আমাদের কল্পনা করার ক্ষমতা বৃদ্ধি পায়। এবং এই কল্পনা আমাদের জীবনের সফলতা অর্জনের জন্য অনেক বেশি পরিমাণে সাহায্য করে। কল্পনা একটি পাখির মতো, এটিকে যত উঁচুতে ওড়াবে তোমার স্বপ্ন তত উঁচুতে পৌঁছাবে। কল্পনা করাটা প্রয়োজন। আমরা নিজেদেরকে যেখানে নিয়ে যেতে চাই, যতটা দূর পর্যন্ত, যতটা উপরে পৌঁছাতে চাই, যতটা সফলতা অর্জন করতে চাই, সমস্ত কিছুর জন্য কল্পনা করাটা প্রয়োজন। কল্পনা করলে আমাদের আগ্রহ বৃদ্ধি পায়, আমরা নিজেরাই নিজেদেরকে মোটিভেট করতে পারি অনেক সহজ উপায়ে। আর সত্যি বলতে, যদি আমরা চুপ থাকি, যদি আমরা কল্পনা করি, আর যদি আমরা ভাবতে শুরু করি যে আমরা কোথায় পৌঁছাতে চাই এবং কত কি করতে চাই, আচ্ছা এটা সমস্যা, এটাকে কিভাবে সমাধান করা যাবে, যখন আমরা এই সমস্ত জিনিস নিয়ে একটু বেশি গুরুত্ব আরোপ করি এবং যখন আমরা নিজেরাই নিজেদের সাথে কথা বলি, প্রশ্ন উত্তর করি, তখন আমরা আরও বেশি ক্রিয়েটিভ হয়ে উঠি। ক্রিয়েটিভ হওয়ার মানে আমরা নতুন কিছু তৈরি করতে পারবো। আমরা নতুন কোনো সমস্যা দেখলাম, সেটার সমাধান খুঁজে নতুন কিছু আবিষ্কার করতে পারবো। নতুন কিছু চিন্তা ভাবনা নিজের মাথায় স্থান দিয়ে নতুন কিছু নিয়ে ভাবা, এমন অনেক চিন্তা ভাবনার মিশ্রণকে নিয়েই ক্রিয়েটিভ মানুষ তৈরি হয়। আর যখন আমরা চুপ থাকি, তখন আমাদের মন মস্তিষ্কে এমন কিছুই খেলে। বা এমনভাবেও বলতে পারি যে যদি আমরা আমাদের মন মস্তিষ্কে এমন কিছু খেলাতে চাই, তাহলে আমাদের একটু নীরব হয়ে যাওয়াটা প্রয়োজন, একটু কম কথা বলাটা প্রয়োজন। চুপ থাকার 7 নম্বর ফায়দা হচ্ছে, আমরা অনেক ন্যাচারালভাবে জীবনযাপন করতে পারবো যদি আমরা চুপ থাকি। তুমি দেখবে, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কত দ্রুত খুশি হয়ে যেতাম। একটা চকলেট, একটা সামান্য খেলনা, এগুলো আমাদের খুশির কারণ ছিল। প্রত্যেকটা নতুন থেকে নতুন জিনিস নিয়ে আমরা কত আনন্দ করতাম, কত খুশি হতাম ছোট ছোট কারণে, ছোট ছোট বিষয় নিয়ে। কিন্তু আজ এই পৃথিবীর জটিলতার মধ্যে আমরা এতটা ডুবে গিয়েছি, পৃথিবীর মানুষের নেগেটিভ চিন্তাভাবনার মধ্যে আমরা এত বেশি ডুবে গিয়েছি, আমরা এত বেশি হারিয়ে ফেলেছি, নিজেদেরকে ভুলে গিয়েছি যে আমরা আমাদের জীবনটাকে তুচ্ছ মনে করি এবং আমরা নিজেদেরকে দুর্বল মনে করি। কিন্তু সত্যি বলতে, যদি আমরা চুপ থাকি, যদি আমরা এই সমস্ত গসিপ, এই সমস্ত নেগেটিভিটির মধ্যে না থাকি, যদি আমরা বস্তুগত চিন্তাভাবনা থেকে বাইরে আসতে পারি, তাহলে আমরা অনেক সহজে, অনেক ন্যাচারালভাবে জীবনযাপন করতে পারবো।
এবং চুপ থাকার মাধ্যমে এই জীবনযাপন করাটা অনেক বেশি সহজ হয়ে যায়, অনেক বেশি আসান হয়ে যায়। সত্যি বলতে, যদি অন্য মানুষের থেকে তোমার প্রয়োজনীয়তা কম থাকে, তাহলে তুমি আরও বেশি ন্যাচারালভাবে নিজের জীবনযাপন করতে পারবে। সত্যি বলতে, তুমি তোমার জীবনে যতটা ভাববে ততটা তোমার জীবন মুশকিল মনে হবে, আবার তুমি তোমার জীবনে যতটা ভাববে ততটাই তোমার জীবনটা আরও বেশি সহজ মনে হবে। হ্যাঁ, নির্ভর করছে তুমি কি ভাবছো, তুমি কোন পরিবেশে থাকছো। কারণ নেগেটিভ পরিবেশ কখনোই তোমার জীবনটাকে সহজ ভাবাবে না, কিন্তু হ্যাঁ, পজিটিভ চিন্তাভাবনা, পজিটিভ পরিবেশ তোমাকে এটা অনুভব করাবে যে জীবনটা অনেক সুন্দর। আর আজকাল সমাজে নেগেটিভিটির প্রভাব অনেক বেশি, তাই নিজেকে ভালো রাখার জন্যে চুপ থাকাটা অনেক বেশি জরুরি। তাই নেগেটিভিটি দ্বারা আকর্ষিত হওয়ার থেকে চুপ থাকা অনেক বেশি ভালো, নীরবতার মধ্যে ডুবে যাওয়া অনেক বেশি ভালো। মানুষের সব থেকে বড় শত্রু তার নিজের মধ্যেই লুকিয়ে থাকে। আমাদের সব থেকে বড় শত্রু আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে আছে। আর সেটা কি জানো? আমাদের আনকন্ট্রোলড ইমোশন, অনিয়ন্ত্রিত আবেগ। এ পৃথিবীতে কিছু জিনিস আছে যেগুলো অতিরিক্ত ক্ষতিকর, যেগুলো অতিরিক্ত হওয়া বা অতিরিক্ত থাকা ক্ষতিকর। তার মধ্যে অন্যতম হচ্ছে আবেগ। অতিরিক্ত আবেগ খুব একটা সুবিধার না আমাদের জন্য। সত্যি বলতে, যখন আমাদের ইমোশনের উপর আমাদের কোনো কন্ট্রোল থাকে না, তখন আমরা অন্য কারোর দ্বারা নিয়ন্ত্রিত হই। জীবনের অনেক ক্ষেত্রে তুমি এটা দেখবে, এমনটাই হয়ে থাকে। যখন তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তখন তুমি অন্য কোনো মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হবে। তাই নিজের আবেগ কন্ট্রোল করতে শেখো। তুমি দেখবে, আমাদের ইমোশনের উপরে আমাদের কন্ট্রোল না থাকার কারণে আমরা কখনো কখনো এমন কিছুও করে ফেলি যেগুলো আমরা করতে চাইনি। জীবনের অনেক ক্ষেত্রে কিন্তু এমনটা হয় যে আমরা হয়তোবা সেটা করতে চাইনি, কিন্তু আমাদের ইমোশনের উপরে আমাদের কোনো কন্ট্রোল না থাকার কারণে হয়তোবা আমরা সেটা করে ফেলেছি। সেই জন্য অতিরিক্ত আবেগ জিনিসটা ক্ষতিকর। অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণ করা উচিত, নিজের ইমোশনের উপরে কন্ট্রোল থাকা উচিত। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে তুমি তোমার ইমোশনকে কিভাবে কন্ট্রোল করবে, কিভাবে তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রণ করবে। কিছু অতিরিক্ত চিন্তাভাবনা যেগুলো তোমার জীবনের উপরে প্রভাব ফেলে, সেগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। দেখো, সর্বপ্রথম এটা অ্যাকসেপ্ট করো যে তোমার সব থেকে বড় শত্রু যদি কেউ থেকে থাকে, তাহলে সেটা তোমার মধ্যেই আছে, সেটা তুমি নিজে। আর তুমি তখনই নিজেই নিজের শত্রু হয়ে ওঠো যখন তুমি তোমার আবেগ, যখন তুমি তোমার ইমোশনের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলো। তুমি দেখবে কখনো কখনো তুমি এমন কিছু বিহেভ করো, কখনো কখনো তুমি এমন কিছু কাজ করে ফেলো যেগুলো করার পরে তোমার আফসোস হয়, যেগুলো করার পরে তোমার মনে হয় যে এটা করা উচিত হয়নি বা এটা করা উচিত ছিল না। আর এই সমস্ত কাজগুলো কখন হয় জানো? যখন আমাদের ইমোশনের উপরে কোনো কন্ট্রোল না থাকে। তুমি দেখবে কখনো কখনো আমরা অন্যের কন্ট্রোলে চলে যাই। কখনো কখনো আমরা এমন কিছু পদক্ষেপ নেই যেগুলো আমরা নিজেরা তো নেই না, কিন্তু আমাদেরকে ব্যবহার করে অন্যরা তেমনটা করতে বাধ্য করে। কখনো কখনো আমরা অন্যদের দ্বারা একটু অতিরিক্ত নিয়ন্ত্রিত হই। আর এটা তখনই হয় যখন আমরা নিজেরাই নিজেদের ইমোশনের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলি, যখন আমরা অতিরিক্ত বেশি আবেগী হয়ে যাই। তোমার ভয়, তোমার রাগ, তোমার ভুল ধারণা, তোমার নিজের থেকে অন্যের প্রতি বেশি ভরসা, তোমার সেলফ ডাউট, এগুলো প্রত্যেকটাই কিন্তু ইমোশন। এবং এগুলো সেই ধরনের ইমোশন যেগুলো তোমার দ্বারা নিয়ন্ত্রিত নয়, যেগুলো তোমার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না, যেগুলো তোমার কন্ট্রোলে থাকছে না। একবার ভেবে দেখো, যদি তুমি এই ইমোশনগুলোকে কন্ট্রোল করতে শুরু করো, যদি তুমি এই ইমোশনগুলোকে কন্ট্রোল করতে পারো, তাহলে তোমার জীবনে কতটা পরিবর্তন আসবে, তাহলে তোমার জীবনটা কেমন হবে। নিজের আবেগ নিয়ন্ত্রণ করার পরে তোমার জীবনটা কেমন হবে, নিজের অন্যের উপরে অতিরিক্ত ভরসা কমানোর পরে তোমার জীবনটা কেমন হবে, একবার ভাবার চেষ্টা করো। দেখো, আমরা মানি বা না মানি, রাগ, ভয়, হিংসা, দুঃখ, এগুলো যদি অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পায়, এগুলো যদি অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, এগুলোর উপর থেকে যদি আমাদের কন্ট্রোল হারিয়ে যায়, তখন আমাদের জীবনটা সত্যি অনেক কঠিন হয়ে যায়। তখন আমাদের জীবন আমাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় না, এবং না চাইতেই আমরা এমন কিছু পদক্ষেপ নিয়ে ফেলি যেগুলো হয়তোবা আমরা নিজেরাও চাইতাম না।
এবং এমন কোনো পদক্ষেপ যখন আমরা আমাদের জীবনে নিয়ে ফেলি যেগুলো আমরা নিজেরাও চাইতাম না, সেগুলোর কথা পরবর্তীকালে ভেবে, ভবিষ্যতে ভেবে আমরা আফসোস করি, আমরা দুঃখ করি, আমরা নিজেরাই নিজেদের কষ্টের কারণ মনে করে আরও বেশি কষ্ট পেতে শুরু করি। জীবনে কখনো কখনো কিন্তু এমনটা হয় যে আমরা কোনো কিছু করার পরে আফসোস করি। আর এগুলো তখনই হয় যখন আমরা আমাদের ইমোশন, আমাদের আবেগের প্রতি কন্ট্রোল হারিয়ে এমন কোনো পদক্ষেপ নিই যে পদক্ষেপগুলো নেওয়া আমাদের উচিত ছিল না, বা যে পদক্ষেপগুলো নেওয়া আমাদের উচিত হয়নি। আর সত্যি বলতে রাগ, ভয়, হিংসা, দুঃখ যদি এগুলো অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পায়, তাহলে তুমি যতই ট্যালেন্টেড হও না কেন, তুমি কিন্তু ধ্বংস হয়ে যেতে পারো। এবং এমনটা নয় যে এগুলো শুধুমাত্র ওই মুখে বলা কথা, এমনটা নয় যে এগুলো শুধুমাত্র ওই বই খাতার মধ্যে সীমাবদ্ধ। প্র্যাকটিক্যালি এটা পসিবল, প্র্যাকটিক্যালি এটাই ঘটে, মানব জীবনে এটাই ঘটে। যখন আমরা অতিরিক্ত রাগী হয়ে যাই তখন আমাদের নিয়ন্ত্রণ নিজেদের উপরে থাকে না। যখন আমরা অতিরিক্ত ভয় পেতে থাকি তখন আমাদের নিজেদের নিয়ন্ত্রণ নিজেদের উপরে থাকে না। যখন আমরা অন্যদের উপরে অতিরিক্ত হিংসা করতে শুরু করি তখনও আমাদের নিজেদের নিয়ন্ত্রণ নিজেদের উপরে থাকে না। আর যখন আমরা অতিরিক্ত দুঃখ পাই তখনও আমাদের নিজেদের নিয়ন্ত্রণ নিজেদের উপরে থাকে না। এখানে বোঝার চেষ্টা করো যে ইমোশন কি। দেখো, ইমোশন হচ্ছে তোমার জীবনের সেই অংশ, সেই ভাবনা, সেই ফিলিংস যেটা তোমাকে মানুষ তৈরি করে। তুমি দেখবে যখন তুমি ভয় পাও তখন তুমি পিছু পা হও, তখন তুমি পিছনে হটে যাও। যখন তুমি দুঃখ পাও তখন তুমি আত্মবিশ্বাস হারিয়ে ফেলো, তখন তুমি ভেঙে পড়ো। কিন্তু তুমি যদি তোমার দুঃখ, তোমার ভয়কে কন্ট্রোল করতে শুরু করো, যদি তুমি তোমার ভয় এবং দুঃখকে নিজের দ্বারা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে শুরু করো, তখন তুমি দেখবে অনেক ক্ষেত্রে তুমি জিতে যাবে। এবং জীবনের অনেক ক্ষেত্রে এগুলো হওয়াটা প্রয়োজন। তুমি যদি সত্যি নিজের জীবনে কিছু অ্যাচিভ করতে চাও, যদি তুমি সত্যি নিজের জীবনে কিছু স্বপ্নকে পূরণ করতে চাও, তাহলে তোমাকে তোমার দুঃখ, তোমার ভয়ের উপরে নিয়ন্ত্রণ আনতে হবে। অতিরিক্ত ভয় পেলে চলবে না। অতিরিক্ত দুঃখ পেয়ে নিজেই নিজের জীবন, নিজের সময়, নিজেই নিজের আত্মবিশ্বাসের ক্ষতি করলে চলবে না। সত্যি বলছি, এটা প্রমাণিত। তোমার আনকন্ট্রোলড ইমোশন তোমার হারের কারণ হতে পারে। আর তুমি যদি জীবনে হারতে না চাও তাহলে তোমার আবেগ, তোমার ইমোশনকে কন্ট্রোল করতে শুরু করো, অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বন্ধ করো। আর সত্যি বলতে, যদি তোমার দুর্বলতা অন্য কেউ জেনে যায়, যদি কেউ জেনে যায় যে তুমি ইমোশনালি ফুল, তাহলে সেই মানুষটিও তোমাকে ব্যবহার করতে শুরু করবে এবং আলটিমেট তুমি ক্ষতিগ্রস্ত হবে, প্রতিবারই ক্ষতিগ্রস্ত হবে। অন্যরা তোমাকে নিয়ন্ত্রণ করতে শুরু করবে, সে চেষ্টা করবে তোমাকে নিয়ন্ত্রণ করার। যখন অন্য মানুষগুলো জেনে যায় যে তুমি ইমোশনালি অনেক দুর্বল, অনেক উইক, তখন তুমি অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হও। কারণ অন্যরা এই সুযোগটাকে কাজে লাগায় এবং কাজে লাগিয়ে তোমাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। তাই নিজের আবেগ, নিজের ইমোশনকে কন্ট্রোল করো। অতিরিক্ত আবেগ জিনিসটা ক্ষতিকর, তোমার জন্য ক্ষতিকর। এটাকে বোঝার চেষ্টা করো। দেখো, তুমি নিজেও এটা জানো যে মানুষ যদি এটা জেনে যায় যে তুমি ইমোশনালি অনেক দুর্বল, তাহলে তারা তাদের ফায়দার জন্য তোমাকে ব্যবহার করতে শুরু করবে। এগুলোকে বোঝো, কারণ এগুলো বাস্তব, এগুলো সত্য। এগুলো প্রত্যেকটা দুর্বল মানুষের সাথে ঘটে থাকে, এগুলো প্রত্যেকটা অতিরিক্ত আবেগী মানুষের সাথেই ঘটে থাকে। তোমার এগুলো জানা উচিত যে কেন তোমার ইমোশন কন্ট্রোল করাটা প্রয়োজন, কেন তোমার অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণ করাটা প্রয়োজন। অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণ করাটা প্রয়োজন, তার কারণ তুমি নিজেও অনেক জানো। কারণ আমার মনে হয় না যে পৃথিবীর কোনো মানুষ অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হতে চায়। দেখো, এতক্ষণ পর্যন্ত তোমাকে বলেছি যে কিভাবে অতিরিক্ত আবেগ তোমাকে ক্ষতি করতে পারে, কিভাবে অতিরিক্ত আবেগ তোমার ক্ষতির কারণ হতে পারে, কিভাবে অতিরিক্ত আবেগ তোমার জীবনে ধ্বংস এনে দিতে পারে, কিভাবে অতিরিক্ত আবেগ তোমার হারের কারণ হতে পারে। সত্যি তোমার অতিরিক্ত আবেগ তোমার হারের কারণ হতে পারে। তুমি যদি জীবনে জয়ী হতে চাও, যদি জীবনে নিজেকে সেই স্থানে, নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে চাও, তাহলে নিজের ইমোশন, নিজের আবেগের উপরে কন্ট্রোল করো। অতিরিক্ত আবেগকে নিয়ন্ত্রণ করো, অতিরিক্ত ইমোশনকে নিয়ন্ত্রণ করো। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে নিয়ন্ত্রণ করব, কিভাবে সম্ভব নিজের আবেগকে কন্ট্রোল করা। দেখো, ইমোশনকে কন্ট্রোল করার আগে এটা জানা উচিত যে কি করা উচিত এবং কি করা উচিত নয়। এবং আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে অতিরিক্ত রাগ জিনিসটা ক্ষতিকর। তাই যখন তোমার রাগ হবে, অতিরিক্ত রেগে যাবে, তখন তুমি একটা বিষয় খেয়াল করতে শুরু করবে
5টা সেকেন্ড থেমে নিজেকে প্রশ্ন করো যে তুমি যেটা করছো সেটা কি আদৌ তোমার করা উচিত? আর তুমি যেটা করছো সেটা কি তুমি মন থেকে করছো, নিজে থেকে করছো, নাকি কেউ তোমার দ্বারা করানোর চেষ্টা করছে? এগুলো যখন তুমি প্রশ্ন করবে, যখন তুমি নিজে থেকে উত্তর খোঁজার চেষ্টা করবে, তখন তোমার জীবন সম্বন্ধে ক্লিয়ারিটি চলে আসবে। নিজেকে আরও প্রশ্ন করা উচিত যে যেটা আমি করতে চাচ্ছি সেটা কি আমার আনকন্ট্রোল ইমোশন নয়? তুমি দেখবে তোমার অতিরিক্ত আবেগ, তোমার আনকন্ট্রোলড ইমোশনের কারণে কখনো কখনো তুমি কোনো সিদ্ধান্ত নিতে চাও না, কিন্তু অন্যরা নিতে বাধ্য করে। কিভাবে? কারণ তুমি ভাবো যে সামনের মানুষটা খারাপ না ভাবে, সামনের মানুষটির খারাপ না লেগে যায়। কখনো কখনো তোমার মনে হয়তো বা এমন কিছু জেগে যায় যে একে কিভাবে বারণ করব। আর সত্যি বলতে সামনের মানুষটি এটি অনেক ভালোভাবেই জানে যে তুমি বারণ করতে পারবে না। সামনের মানুষটি এটি অনেক ভালোভাবেই জানে যে তুমি ইমোশনালি অনেক দুর্বল। সামনের মানুষটি এটি অনেক ভালো করেই জানে যে তোমাকে কিভাবে ইমোশনালি কন্ট্রোল করা যায়। সেই জন্য তুমি দেখবে তোমার সামনে কিছু বলার আগে সে কিছু ইমোশনালি স্টোরি তোমাকে শোনায় এবং তোমাকে এগুলো করাতে বাধ্য করায়, কারণ সে জানে যে তুমি ইমোশনালি দুর্বল। তুমি যখন আবেগী কিছু শুনবে তখন তুমি নিজেও আবেগী হয়ে যাবে। জীবনে কিছু কিছু ক্ষেত্রে পজ নেওয়াটা জরুরি। যখন তোমার অতিরিক্ত রাগ হয়, যখন তুমি অতিরিক্ত রেগে যাও, তখন 10টা মিনিট পজ নাও, 10টা মিনিটের জন্য থেমে যাও। থেমে গিয়ে নিজেকে প্রশ্ন করো যে এটা কি আমার আনকন্ট্রোল ইমোশন নয়? এটা করার পরে কি আমার সম্পর্ক নষ্ট হবে না? এটা করার পরে কি সম্পর্কে আঘাত আসবে না? যদি এমন প্রশ্নের উত্তর হ্যাঁ আসে, তাহলে থেমে যাও, নিজের আবেগ, নিজের ইমোশনকে কন্ট্রোল করো, নিজের অতিরিক্ত রাগকে কন্ট্রোল করো। নিজের ইমোশনকে কন্ট্রোল করার সবথেকে বড় পদক্ষেপ কি জানো? কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবা। যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি একটু পজ নিয়ে ভাবো যে এটা করা উচিত না উচিত নয়, এটা করব নাকি করব না, এটা করলে ভালো হবে নাকি হবে না, এটা করলে ক্ষতি হবে নাকি হবে না, এটা করলে সত্যি আদৌ কোনো ফায়দা আছে কি নেই, এটা করলে আমি আমার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি নাকি অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি, এটা করার পরে আমার পরবর্তী জীবনটা কেমন হতে পারে, এমন ধরনের চিন্তা ভাবনা যখন তুমি করবে এবং নিজেই নিজেকে প্রশ্ন করবে, নিজেই নিজে থেকে উত্তর দেবে, তখন তোমার ইমোশনের উপরে কন্ট্রোল আসতে শুরু করবে। যদি উত্তর সঠিক দেওয়ার পরে সঠিক পদক্ষেপ নিতে পারো, তাহলে এটা সম্ভব। নিজের সম্পূর্ণ দিন অতিক্রম হয়ে যাওয়ার পরে নিজে একটু লেখার চেষ্টা করো বা একটু ভাবার চেষ্টা করো বিছানায় শুয়ে যে আজ তুমি কোন কোন আবেগ দ্বারা অতিরিক্ত নিয়ন্ত্রিত হয়েছ, বা আজ তুমি কোন কোন কাজগুলো করেছো যেগুলো তোমার করা উচিত হয়নি। যখন এই প্রশ্নগুলো তুমি করবে এবং অনেস্টির সাথে এই প্রশ্নগুলোর উত্তর দেবে, তখন তোমার কাছে জীবন সম্বন্ধে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। নিজের জীবনের নেগেটিভ সাইড, নিজের জীবনের নেগেটিভ দিকগুলোকে জানা এবং সেগুলোকে জেনে নিজের জীবন থেকে বার করে দেওয়া, এটাই হচ্ছে সবথেকে বড় পদক্ষেপ, সবথেকে উত্তম পদক্ষেপ নিজের ইমোশনকে কন্ট্রোল করার। যখন তুমি তোমার জীবনের খারাপ অভ্যাস, খারাপ জিনিসগুলোকে জানতে পারবে এবং জানার পরে সেগুলোকে ছেড়ে দেবে, তখনই তুমি তোমার ইমোশন দ্বারা নিয়ন্ত্রিত হওয়া ছেড়ে দেবে, তখনই তুমি তোমার ইমোশনকে কন্ট্রোল করতে পারবে, তখনই তুমি তোমার অতিরিক্ত আবেগকে কন্ট্রোল করতে পারবে। দেখো, যেই লোক, যেই জায়গা, যেই পরিবেশ তোমাকে নেগেটিভিটির দ্বারা আকর্ষিত করে, যেখানে তুমি শুধুমাত্র নেগেটিভ জিনিসই পাও, সেই জায়গা, সেই লোক, সেই পরিবেশ ত্যাগ করো। দেখো, তুমি যেই মানুষগুলোর সাথে মেশো, যেই পরিবেশে থাকো, সেই পরিবেশের প্রভাব, সেই মানুষগুলোর চিন্তাভাবনার প্রভাব তোমার জীবনে পড়ে। আর যদি তুমি তোমার ইমোশনকে কন্ট্রোল করতে চাও, তাহলে নেগেটিভ মানুষ, নেগেটিভ পরিবেশ ছেড়ে দাও। এই সকল মানুষ, এই সকল এনভায়রনমেন্ট, এই সকল পরিবেশ তোমাকে ছাড়তে হবে যদি তুমি নিজেই নিজের ইমোশনকে কন্ট্রোল করতে চাও। তখনই নিজেই নিজেকে তেমনটা বানানো সম্ভব যেমনটা তুমি হতে চাও, যখন তুমি তোমার ইমোশনকে কন্ট্রোল করো, যখন তুমি তোমার অতিরিক্ত আবেগকে নিয়ন্ত্রণ করো। তুমি এটা জানো যে অতিরিক্ত আবেগ কতটা ক্ষতিকর, অতিরিক্ত আবেগ তোমার জন্য কতটা ক্ষতিকর। বিষয়টা কি জানো? ইমোশনকে অনুভব করা উচিত, কিন্তু ইমোশনের উপরে নিজেকে ডুবিয়ে দেওয়া উচিত নয়। ইমোশনকে অনুভব করা উচিত, কিন্তু ইমোশনের মধ্যে ডুবে যাওয়া উচিত নয়, আবেগের মধ্যে ডুবে যাওয়া উচিত নয়। যখন তুমি ইমোশনে ডুবে যাবে না, তখন তুমি তোমার জীবনের কঠিন সমস্যাগুলোর মধ্যেও ডুবে যাবে না। আবারও বলছি, নিজের জীবনে কোনো পদক্ষেপ নেওয়ার আগে নিজেই নিজেকে কিছু প্রশ্ন করো এবং সঠিক প্রশ্ন করার পরে সঠিক পদক্ষেপ নিতে শুরু করো।